আপনি কি বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আর্মেনিয়াতে আসতে চাচ্ছেন? তো ভিডিওটা আপনার জন্য। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনারা দেখতেছেন নাহিদ অন দ্য মুভ। অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং ফলো করে রাখবেন, যেন পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট পেতে পারেন আর কি। যাই হোক, আমি আপনাদের সাথে আজকে কথা বলতে আসছি ই ভিসা নিয়ে, কারণ এই ই ভিসাটা বর্তমানে বাংলাদেশের হট টপিক। এতটাই হট টপিক যে আমি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে রাখি। সেখানে থেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে সবাই আমাকে নক দেয়। তো প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে দেখি 1-150 SMS চলে আসে। তো ওগুলো আমি একটা একটা করে অ্যান্সার দিই। যাই হোক, আপনারা যাদের দরকার, যারা কিছু জানার থাকবে, তারা অবশ্যই আমাকে নক দিতে পারবেন। কোনো সমস্যা নেই, আমি অবশ্যই একটু আগে একটু পরে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিসাটা নিয়ে যেহেতু কথা বলতেছি, আসেন শুরু করি এই ভিসা নিয়ে কথা বলা। গত বছর যে জিসিসি কান্ট্রি থেকে যে ভিসা ফ্রি এন্ট্রি ছিল বাংলাদেশিদের জন্য এবং বিশ্বের আরও কয়েকটা দেশের জন্য, তো তখন যখন আমরা আসি এখানে, তখন মানুষ চিনে যে আমরা বাংলাদেশিরা চিনি যে আর্মেনিয়া বলতে একটা দেশ আছে। তার আগে কিন্তু আর্মেনিয়া সম্পর্কে কোনো হই হুল্লোড়, কোনো মাথা ব্যথা ছিল না কারো। তো ওই জিনিসটা যখন আমরা আসি ভিসা পিএনটিতে আর আসার পরে আমরা নিজেদের কারণেই আমরা ওই সুযোগটা হারাই ফেলছি। কারণ এখানে আসার পরে আমরা গেম দিতে গেছি অনেক জায়গায়। মনে করেন আমি না, মানে আমাদের কথা বলতেছি আর কি। মনে করেন যে তুর্কি বর্ডারে যায় ধরা খাইছি, রাশিয়ার বর্ডারে যায় ধরা খাইছি। খাওয়ার পরে সরকার চিন্তা ভাবনা করছে এই জাতি ব্যাংকের মতো লাফালাফি করে, এদের আইনে লাভ নাই, এদেরকে বাদ লিস্টে থেকে কী করছে, অটোমেটিক বাদ দিয়ে দিছে। জিসিসি কান্ট্রি থেকে, মানে আরব কান্ট্রি থেকে, 6-7টা কান্ট্রি থেকে এখনও ভিসা ফ্রি এন্ট্রিতে এখনও মানুষ প্রবেশ করতেছে, শুধু বাংলাদেশি ছাড়া। কেন? আমাদের রাস্তাটা আমরাই বন্ধ করে ফেলছি, ঠিক আছে? সেটা আমাদের দুর্ভাগ্য। শুধু আমাদের দুর্ভাগ্য না, কিছু কিছু মানে মুখ খারাপ করতে হয়, মানে এতটা খারাপ লাগে এই কথাটা ভাবলে, যে কিছু কিছু মানুষের জন্য 10-15 জন মানুষের জন্য আজকে এই অবস্থা। এবং কি তারা ধরা যে খাইছে তুর্কিতে, শুনছি 2-3 জন মারাও গেছে ওই জেলখানায়, ঠিক আছে? যাই হোক, ওটা নিয়ে মাথা কামে লাভ নাই, ওটা বললে আরও বেশি কষ্ট লাগে, মনের ভিতরে একটা জিদ লেগে যায়। যাই হোক, কি বলবো আপনাদেরকে, মানে কষ্ট লাগে আর কি, এক কথায় শেষ। মনের ভিতরে কষ্ট লাগে যে আমাদের রাস্তাটা আমরা নিজেরাই বন্ধ করে দিছি। তো তারপরে যখন আমরা আর্মেনিয়া সম্পর্কে চিনলাম এই বছরের শুরু থেকে, ওই চান্সটা শেষ হয়েছে 31 ডিসেম্বরে। তারপর থেকে ই ভিসা চালু করছে এদেশে। এর ভিতরেই ই ভিসা চালু করার পরে অনেক মানুষ চেষ্টা করতেছে আসার, হয়তো কিছু আসার জন্য চিন্তা ভাবনা করছে কিংবা প্রসেসিং চলতেছে। তো আসার পরে আপনার প্রথম পদক্ষেপ কী হবে? মূল বিষয়টাই এটাই আর কি, যে আপনি এখানে আসলেন, আসার পরে এখানে আপনি কী করবেন, কী দিয়ে শুরু করবেন। যারা কন্ট্যাক্ট করে আসবেন যে আমাকে ওখানে নিয়ে যাবে, সোশ্যাল কার্ড করে দিবে, তারপরে কাজে ধরায় দিবে, থাকার একটা জায়গা ঠিক করে দিবে, তাদের তো কোনো সমস্যা নাই। আর যারা টিআরসি কন্ট্রাক্টে অনেক আসতেছে, টিআরসি কন্ট্রাক্টে যারা আসবে তারাদের তো আরও মানে মহা খুশির খবর যে টিআরসি এখানে অ্যাপ্লাই করে দিবে। তো অ্যাপ্লাই করলে হবে কি না হবে সে বিষয়ে আমি এখন কিছু বললাম না। যাই হোক, সেটার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করার দরকার আছে। ওখানেও কিছু দুঃখ আছে মনের, সেটাও ওখানে প্রকাশ করার মতো, এখানে না। যাই হোক, আপনারা যখন এখানে এসে পৌঁছানোর আগে আপনার এই ভিসাটা মনে করেন অ্যাপ্রুভ হয়ে গেল। হওয়ার পরে আপনার করণীয় কী? আপনাকে করতে হবে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স, আপ ডাউন টিকিট, তারপরে হোটেল বুকিং। এই 3-4টা জিনিস একত্রে করে আসার সময় পকেটে $1000 নিয়ে তারপরে এয়ারপোর্টে ঢুকবেন। $1000 এই কারণে আপনাকে প্রশ্ন করবে ইমিগ্রেশন থেকে যে ওখানে কিসের জন্য যাইতেছেন। তো অবশ্যই আপনি বলবেন যে ওখানে আমি ঘুরতে যাইতেছি। এটা তো আর বলবেন না যে আমি ওখানে কাজ খুঁজবো, কাজ করব, তারপরে আমি ওখানে সেটেল হয়ে যাব। এটা তো আর বলার অবকাশ নাই, যেহেতু আপনি ই ভিসায় আসবেন। তো তখন তারা প্রশ্ন করবে যে আপনি ওখানে যাইতেছেন, তো আপনার খরচটা কে বহন করবে? তখন আপনি বলবেন যে আমি টাকা নিয়ে যেতেছি সাথে, লাগলে আমি ভবিষ্যতে আরও নিব বাংলাদেশ থেকে। তো তখন দেখতে চাইতে পারে যে কত টাকা নিতেছেন, কিভাবে নিতেছেন, ইত্যাদি ইত্যাদি। হোটেল বুকিং তো আপনার সাথেই থাকবে। তো যাই হোক, পরে আসবেন, আসার পরে ওখানে ঝামেলাটা আমরা শেষ করে আসবেন। এই সাইডে যে এয়ারপোর্টে, এখানে কোনো সমস্যা নাই। তারা সব কিছু চেক করবে, করার পরে আপনাকে একটা প্রশ্নও করবে না। আর হয়তো একাত্রা প্রশ্ন কৌতূহলবশত করতেও পারে, সেটা ভিন্ন কথা। এখান থেকে ডিপোর্ট করার কোনো চান্স নাই, 0%। তো
তো এই প্রশ্নটা অনেকেই করছেন যে এই এয়ারপোর্টে কোনো ঝামেলা হবে কিনা। তো এখানে কোনো কিছু হওয়ার চান্স 0%। যা সমস্যা হবে 2-4টা প্রশ্ন করবে, আমাদের ওখানেই করবে। যাই হোক, আসার পরে আপনার প্রথম কাজ হবে আপনার পাসপোর্ট, আইডি কার্ড ইত্যাদি এগুলা ট্রান্সলেশন করতে হবে এবং নোটারি করতে হবে একই জায়গা থেকে। যে জায়গায় আপনি নোটারির জন্য যাবেন ওরাই সব কিছু করে দিবে, শুধু আপনার কাছে চাবে যে এটা দাও এটা দাও। করার পরে 1 থেকে 2 দিনের ভিতরে সেটা হয়ে যাবে। হওয়ার পরে আপনাকে কি করতে হবে, হয় ওরা অ্যাপয়েন্টমেন্টস নিয়ে দিবে পাসপোর্ট ডিপার্টমেন্টে, আর না হলে আপনার নিজের নিতে হবে। আপনি যদি সরজমিনে যায় ওদের কাছে হেল্প চান যে আমি তোদের ভাষা বুঝি না, আমাকে এতটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দে, আমি এই যে এটা জিনিস জমা করতে আসতেছি, ওরা করে দিবে, কারণ এরা খুব হেল্পফুল। যাই হোক, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিলেন, সেখানে জমা দিলেন, ওইটা 1 কর্মদিবসে কার্ডটা হয়ে আসবে। এটা আবার ওই আমাদের এনআইডি কার্ড কিংবা ওই ড্রাইভিং লাইসেন্স কার্ডের মতো না, এটা একটা পিসটা, ওইটার ভিতরে সিল সাপোর্ট সব মারা থাকে, ওইটাই কার্ড, ঠিক আছে। তো হওয়ার পরে আপনি প্রাথমিকভাবে কাজ করার যে একটা অনুমতি সেটা পাইলেন, ঠিক আছে। তার মানে এই নয় যে আপনি বৈধ হয়ে গেলেন, এখন আপনার আর কোনো ঝামেলা নাই, কোনো বাধা নাই, তা কিন্তু না ভাই। ওটা জাস্ট একটা মানে আপনার বৈধতা পাওয়ার জন্য 100%-এর ভিতরে 1% সময় মতো শেষ হলো, আরও 99% টিআরসি রাখ পর্যন্ত মানে রয়ে গেল আর কি। যাই হোক, তো আপনি ইচ্ছা মতো কাজ খুঁজতে পারবেন। আর যাদের কাছে বাংলাদেশের লাইসেন্স আছে কিংবা অন্যান্য দেশের লাইসেন্স আছে, অবশ্যই ইন্টারন্যাশনাল কনভার্ট করে নিয়ে আসবেন। ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকলে আপনি দেশে আপনি মোটামুটি 70-80-90 হাজার 1 লাখ টাকাও কামাইতে পারবেন ফুড ডেলিভারি কইরা। আর অন্যান্য কাজও আছে দেশে, কনস্ট্রাকশনের কাজ আছে, যারা জানেন অভিজ্ঞতা আছে যাদের, তারা মোটামুটি 70-80 হাজার কামাইতে পারবেন। যারা হোটেল ম্যানেজমেন্টের কাজ জানেন, যেমন হাউসকিপিংয়ের কাজ, তারপরে বেল বয়, তারপরে ক্লিনারের কাজ ইত্যাদি ইত্যাদি, তারাও মোটামুটি 60-70 হাজার এরকম কামাইতে পারবেন। তারপরে মনে করেন আরও কিছু আছে, যেমন সুপার শপ, বড় বড় সুপার শপ আছে, বেকারি আছে, এগুলো কাজ করতে পারবেন। মোটামুটি মনে করেন যে 40-45-50 হাজার টাকার মতো সেভ করতে পারবেন মাস শেষে। তারপরে আপনি এখানে কাজ শুরু করলেন, যদি আপনার কপাল ভালো হয় তাহলে সেই কোম্পানির সাথে আপনারা একটা নেগোসিয়েশন করে, সেই কোম্পানির সাথে আপনারা কথাবার্তা বলে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে আপনি সুন্দর করে একটা টিআরসি তাদের কাছে চাইতে পারেন। তারা যদি মন মানসিকতা তাদের ভালো হয় তাহলে দিতেও পারে, আবার মন মানসিকতা ভালো না হলে নাও দিতে পারে। তো সেটা আপনার কপালের উপর নির্ভর করে। আর এখানে আসার পরে টিআরসি আবেদন করার পরেই যে আপনার টিআরসি হয়ে যাবে এমনও কিন্তু কথা না, কারণ এটা সরকারের উপরে নির্ভর করে। তো 50-50, আমি সবসময় বলি 50-50 চান্স। তারপরে আপনি এখানে যখন টিআরসি পাবেন তখন হয়তো আপনার ভবিষ্যৎ আপনি নিজে নির্ধারণ করতে পারবেন যে এখানে আপনি কী করবেন, কাজ করবেন না বিশ্বের অন্য কোনো দেশে মুভ করবেন ইত্যাদি ইত্যাদি, সব কিছুই আপনার উপর নির্ভর করে। তারপরে আপনি এখানে বিজনেসও করতে পারবেন টিআরসি বলছি, কী বলে ওটাকে, ই ভিসা থেকে আপনি বিজনেসও কনভার্ট হইতে পারবেন, ছোটোখাটো বিজনেসও করতে পারবেন। হরেক ধরনের বিজনেস আছে, লাইক সবজির দোকান, ফলের দোকান, ছোটোখাটো মুদি দোকান, তারপরে এদেশে আরও অনেক বিজনেস আছে, সেগুলো আপনি করতে পারবেন। আর স্পেশালি এদেশে আসার পরে যারা মানে আসে, বাংলাদেশি অধিকাংশ মানুষই এদেশে ফুড ডেলিভারির কাজ করে। পরবর্তীতে আমি ফুড ডেলিভারির একটা পুরা বিজ্ঞাপনী তৈরি করে আপনাদের দেখাবো, কিভাবে কাজ করে, কিভাবে ব্যাগ কান্দে করে দৌড় পারে, মোটর সাইকেলে কীভাবে করে, ব্যাটারি চালিত কীভাবে কী করে। ফুড ডেলিভারির কাজটা সহজে পেয়ে যাবেন, এটা কারো মাধ্যম লাগবে না। আপনি একটু চালাক চতুর হলে নিজে নিজে এই কাজটা সংগ্রহ করতে পারবেন। আপনার সোশ্যাল কার্ড, পাসপোর্ট নিয়ে যায়, ওই যে যারা নাকি ডিলার, বাংলাদেশে যেমন ডিলার, এদেশেও ওই ফুড ডেলিভারি যেই আছে এটা পার্টনার বলে। তো অনেক ছোটো ছোটো পার্টনার অফিস আছে, যে কোনো অফিসে যায় দাঁড়ালে আপনার এই চাকরিটা হয়ে যাবে। আর এটা চাকরি না, এটা আপনার ছোটোখাটো একটা বিজনেস। এটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন, ইচ্ছা মতো না করলেও নাই, করলেও অনেক, না করলে নাই, এরকম। মনে করেন আপনি ছোটোখাটো একটা মুদির দোকান, ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, যায় শুয়ে রয়েছেন, এরকম আর কি। আবার ভালো লাগতেছে, করতেছেন, এরকম একটা কাজ আর কি এটা। তো এই কাজে সবচেয়ে ইনকাম বেশি, তো মানুষ এইটাই করে, আপনিও এটা করতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের ই ভিসা নিয়ে আমার একটা ছোটোখাটো একটা তথ্য দেওয়ার মতো উপযুক্ত একটা কন্টেন্ট। তো আশা করি সবাই দেখতেছেন কিংবা দেখছেন, ভালো লাগলে অবশ্যই তো বলছি আগেই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।
আর ভালো না লাগলে গালি দেওয়ার দরকার নাই ভাই, আপনারা যেভাবে আছেন ওইভাবে থাকেন, আমার ওইভাবেই থাকতে দেন। আপনাদের সহযোগিতা করতে পারলে আমার জন্য ভালো, আর অবশ্যই সহযোগিতা করব। যদি কেউ একা একা আসেন, এখানে আসার পর একটা নক দিন, আমি আপনাদেরকে সমস্ত প্রসেসিং কীভাবে কীভাবে করে সব কিছু আমি শিখাই দিব। পাশে আছি, সমস্যা নাই, আপনারাও পাশে থাকেন, এতটুকু ভালোবাসায় কাম্য। তো ভালো থাকেন সবাই, দেখা হবে কালকের পরের দিন আবার আরেকটা কন্টেন্ট নিয়ে, মানে আমি একদিন পর পর একটা করে কন্টেন্ট ছাড়ি আর কি। তো অন্য একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।